ইলেকশনের ডেটই পার হয়ে যাবে রিজর্ভেশন করতে করতে করতে। যিনি জুতা পায়ে দেন উনি জানেন প্যারেকটা কোথায় খোঁজাচ্ছে। সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে whether it is really practicable, whether it is really implementable or not. ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। এখন কামিং টু দি রিকমেন্ডেশনস অফ দি রিফর্মস কমিশন, আমরা ওই যেটা ব্রিফ দেখেছি, যেটা পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল, যেটা দেখেছি ওটার ভিত্তিতে আমাদের একটু মতামত দিতে হয়। তা আমি আগেও বলেছি যে আমাদের যারা রিফর্মস কমিশনের মেম্বার ছিলেন তারা অত্যন্ত বিজ্ঞ লোক, অভিজ্ঞ লোক। ওনাদের বদরুল আলম মজুমদার সাহেবের নেতৃত্বে এটা রিফর্মস কমিশনটা ফর্ম করা হয়েছে, অত্যন্ত অভিজ্ঞ লোক উনি। তা ওনার অন্যান্য সদস্যরাও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। তো সুতরাং ওনারা অনেক সুপারিশ দিয়েছেন। তো সব সুপারিশ খারাপ বা সব সুপারিশ ভালো এটা আমাদের কাছে গ্রহণযোগ্য এটা বলতে পারছি না। কারণ ওই যে আমি ওই দিন কোন একটা চ্যানেলে জানি বলতেছিলাম যে যিনি জুতা পায়ে দেন উনি জানেন প্যারেকটা কোথায় খোঁজাচ্ছে। দি ওয়ারার নোজ হোয়ার দি শু পিঞ্চেস। কারণ জুতা পায়ে না দিলে বুঝতে পারবেন না যে আসলে ব্যথাটা কোথায় লাগতেছে। এমনি তো জুতা দেখতে অত সুন্দর, জুতা পরলে আপনি বুঝবেন যে এটা কোথায় সমস্যাটা, আপনার পা কোথায় কেটে যাচ্ছে, ফুসকা পড়তেছে কোথায়। তো আমরা যারা ভিতরে আছি সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে whether it is really practicable, whether it is really implementable or not. তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি, আমরা এই যে সারমর্মগুলা রিভিউ করে দেখেছি। দেখেন আমাদের নির্বাচন কমিশনের ম্যান্ডেটটা কি, কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কি। নাম্বার 1 হচ্ছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা করি। 2 নম্বর ম্যান্ডেট হচ্ছে যে আমরা পার্লামেন্টারি ইলেকশনটা করি। 3 নম্বর ম্যান্ডেট হচ্ছে আমরা ভোটার রেজিস্ট্রেশনটা, ভোটার লিস্টটা আমরা করি। 4 নম্বর হচ্ছে যে ডিলিমিটেশন এক্সারসাইজটা আমরা করি। অথবা অন্য কোনো আইনের দ্বারা যদি কোনো দায়িত্ব আসে, যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশন, এটা কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দেওয়া নেই। ওটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, লোকাল গভর্নমেন্টের আইনে বলা আছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, তারপর আমরা ইলেকশনটা করি এই লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা নেই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাদেরই করতে হবে। তো আমাদের 4টে বড় ম্যান্ডেট অ্যাকচুয়ালি। তাহলে ওই 4টে বড় ম্যান্ডেটের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন এই 2টা বাদ দিয়া ডিলিমিটেশন অ্যান্ড দি ভোটার রেজিস্ট্রেশন এই 2টার মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য। এখন ডিলিমিটেশন বাদ দিলে যেটা হবে, আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে, অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি, যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে, তাইলে কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দিবে। ডিলিমিটেশনটা ওনারা সাজেস্ট করেছেন যে, আমি জানি না ওনারা বিস্তারিত জানি না, ওনারা একটা নাকি একটা আইন করবেন বলেছেন, ওখানে একটা আইন একটা করবেন। তারপরে ফাইনালি ওনারা বলছেন যে এটা একটা স্বাধীন কর্তৃপক্ষ। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইম দেবেন, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে ডিলিমিটেশন করতে করতে করতে। বিকজ উনি তো আমার নিয়ন্ত্রণে থাকবেন না, উনি তো স্বাধীন, ওই কর্তৃপক্ষ স্বাধীন। সুতরাং টাইমলি কমপ্লিট করা এবং প্রপারলি কমপ্লিট করা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। যে ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে যায় একটা আলাদা আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে। এখন আমি দেখেন এই যে মার্চ মাসে শুরু করার কথা, আমরা জানুয়ারি 20 তারিখে শুরু করে দিয়েছি, 66,000 লোককে মোবিলাইজ করেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে তো 3 তারিখের মধ্যে তোমরা বাড়ি বাড়ি যে কাজটা শেষ করতে হবে। আমরা বাই এপ্রিল মে মোটামুটি কাজটা শেষ করার চেষ্টা করছি। ইউএনডিবিকে বলে তাদের থেকে লজিস্টিক সাপোর্ট নিচ্ছি। আমি আরেকটা কর্তৃপক্ষকে দিলে তা আমাকে নিয়ন্ত্রণ থাকবে তার উপরে? ইটস ইম্পসিবল। আমার কনস্টিটিউশন এই যে আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের
যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। সুতরাং আমরা এটার আমাদের জন্য এটা এক ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না। এটা পরবর্তীতে তারা যদি সিদ্ধান্ত নেয় পলিটিক্যালি নেয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি করতে চায়, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু বর্তমান যে বিদ্যমান যে কনস্টিটিউশন, সেটার অধীনে এবং ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট, সেটা যদি থাকে আছে তো। সুতরাং আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য না। ওনারা আরেকটা সাজেস্ট করেছেন, দেখেন যে ইলেকশন কমিশনের যদি ব্যর্থ হয়ে যায়, শপথভঙ্গ হয়, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে 10 ইয়ারের পরে, আমি যখন 5 বছর পরে থাকবো না, তখন আমার পিছনে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখেন, যখন আপনি থাকবেন না সরকারি চাকরিতে, তখন তো দেশের বিভিন্ন আইনে তো আইন আছে তো। আমার কেউ তো আইনের ঊর্ধ্বে না। আমি কেন XYZ প্রত্যেকটা নাগরিক কেউ আইনের ঊর্ধ্বে না। আমাদের বিভিন্ন অতীতে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্রপতি যারা ইমিউনিটি ভোগ করতেন চেয়ারে থাকার সময়, যখন চেয়ারে নাই তখন তো বিচার হয়েছে তো। অতীতে অনেক রাষ্ট্রপতির বিচার হয়েছে না, বিদ্যমান আইনে হয়েছে, নতুন আইন করা লাগে নাই তো। সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমরাও আইনের ঊর্ধ্বে নই। যখন আমরা থাকবো না, বিচার করার জন্য যথেষ্ট আইন আছে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে যদি দায়িত্ব দেওয়া হয়, এখন ধরেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাকে করতে হবে। যখন আমি করতে যাব ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বা পৌরসভার ইলেকশন, কোনো একজন সংসদ সদস্য আমাকে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাকে রিকোয়েস্ট করলো যে আমার এই বুথের সেন্টারটা ওই জায়গাতে ওই স্কুলে নিয়ে আসেন, আমার বাড়ির পাশের স্কুলে নিয়ে আসেন। আমি মানলাম না। তো উনি তো বলেন যে আচ্ছা দাঁড়াও, 4 বছর যাক, পার হোক, তারপরে দেখা যাবে। এটা তো হবে। সুতরাং আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো। এবং আমি আই ক্যান এশিওর ইউ, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো, যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। অ্যাটলিস্ট আমি যদি থাকি, স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো, যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা খর্ব হবে। আওয়ার অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন উইল বি টোটালি কম্প্রোমাইজড। এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। আরেকটা ওনার সুপারিশ দিয়েছেন, আমার এখানে ম্যান পাওয়ার কী হবে, বাজেট কি লাগবে ইত্যাদি দায়িত্ব আমরা প্রস্তাবগুলো দিব পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে। দিস ইজ নট দি প্রপার ফোরাম। এটা তো কোনো অ্যাপ্রুভিং অথরিটি না, এরা ওভারসাইট বডি। আর মিনিস্টার ফাইন্যান্সকে বাদ দিয়ে কি আপনি বাজেট করতে পারবেন? ওনারা কি জানে বাজেটে কত টাকা আছে না আছে? কেউ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ম্যান্ডেট তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এগুলো তো ওনারা করবেন না। আর তাছাড়া আবার সেই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপরে আমাদেরকে নির্ভরশীল করে ফেলা হবে। সুতরাং যেটা আমরা চাই না, আমরা কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভরশীল হতে চাই না। আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এই জিনিসটা বাদ দিতে হবে। আর একটা জিনিস দেখেন, নির্বাচন কমিশনের কিন্তু একটা ফুল ফ্লেজড সেক্রেটারিয়েট আছে, হেডেড বাই দ্য সিনিয়র সেক্রেটারি। অন্য মন্ত্রণালয়গুলো যেমন মন্ত্রণালয়, ইলেকশন কমিশনের অধীনে ঠিক অ্যাবসলিউটলি এরকম একটা উইথ ফুল অথরিটি একটা সেক্রেটারিয়েট আছে। এখন আমরা যদি 4জন কমিশনার এবং আমি বসে যদি সারাদিন ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, তারপরে রিক্রুটমেন্ট এগুলো করব, নাকি পলিসি নিয়ে চিন্তা করব? ওনারা পরামর্শ দিচ্ছেন যে আমরা মিলিটারি এগুলো করব, আমরা এই কাজগুলো আমরা যৌথভাবে করব। তাইলে আমাদের তো আসল কাজের তো এফেক্টেড হবে। আমাদের যেখানে একটা ফুল সেক্রেটারি আছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি, অন্যান্য মন্ত্রণালয়ে রিক্রুটমেন্ট যেভাবে হয়, অন্যান্য মন্ত্রণালয়ে প্রমোশন যেভাবে হয়, সরকারের বিধিবিধান আছে তো। সুতরাং সেভাবে তো আমাদের সেক্রেটারিয়েটের মাধ্যমে, এই সেক্রেটারিয়েট ইজ আন্ডার মাই কন্ট্রোল। সুতরাং এখানে কোনো আমি মনে করি না, আমরা উই আর কোয়াইট কমফোর্টেবল উইথ দ্য এক্সিস্টিং সিস্টেম। এবং আমাদের যে বাজেট প্রপোজাল, তারপরে যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার যে সাবমিট করার যে প্রপোজাল,
যেভাবে আমরা আছি, আমরা খুব কমফোর্টেবল আছি, এখানে আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। আপনারা জেনে খুশি হবেন, এটা আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি এখানে দায়িত্ব নেওয়ার আগে পত্রপত্রিকায় দেখেছিলাম যে এখানে অনেক অনারারিয়াম নিয়ে অনেক ইরেগুলারিটিস হয়েছে, পত্রিকায় দেখেছে, নিউজ হয়েছিল যে খুব অপব্যবহার হয়েছে অনারারিয়াম নিয়ে। আমরা কমিশনার, আমাদের 4 জন কমিশনার এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ইলেকশন কমিশনের অধীনে যত মিটিং হবে, যত ট্রেনিং হবে, যত ওয়ার্কশপ হবে, যত সেমিনার হবে, এগুলো তো আমারই কাজের অংশ, আমারই দায়িত্বের অংশ। আমার লোকজনকে ট্রেনিং দেওয়া তো আমারই দায়িত্ব। এটা আবার আমার এক্সট্রা টাকা কিসের? আমি যখন একটা ট্রেনিং দেবো আমার লোকগুলোকে, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমি যখন ফিল্ডে যাচ্ছি একটা সেমিনার অ্যাটেন্ড করতে, চিফ গেস্ট হিসাবে না হয়ে গেলাম আর কি, কিন্তু গেলাম, এটার জন্য কি আমার আলাদা পেমেন্ট লাগবে? সুতরাং উই হ্যাভ ডিসাইডেড যে আমরা 4 জন ইলেকশন কমিশনার এবং আমরা এর জন্য কোনো রকমের কোনো অনারারিয়াম, ট্রেনিংয়ের জন্য, সেমিনারের জন্য, ওয়ার্কশপের জন্য কোনো ধরনের অনারারিয়াম আমরা নেব না। আমার 4 জন কমিশনারও নেবে না, আমিও নেব না। এটা সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে। এটাও রিফর্মস কমিশনের সুপারিশ ছিল এটা রিভিউ করার জন্য, এটা বাস্তবায়ন করে ফেলেছি। তো আমরা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি। প্লাস আমাদের অফিসিয়ালসরা, যারা ট্রেনাররা বা আমাদের যে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, এদের বিরুদ্ধে ওনারা অভিযোগ করেছেন যে বেশি টাকা পয়সা নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটরা অনেক টাকা পয়সা নিয়ে গেছে। আমরা একটা কমিটি করে দিয়েছি, হেডেড বাই দি অ্যাডিশনাল সেক্রেটারি, টু রিভিউ দিস অনারারিয়াম স্ট্রাকচার। এই যে এক্সট্রা পেমেন্ট যে দেয় ইলেকশনের সময়, এটা রিভিউ করার জন্য। এটা আমরা এই রিভিউ করার পরে ওদের একটা রিপোর্ট পেলে দেন ইট উইল বি ইজি ফর আস টু টেক ডিসিশনস অন দ্যাট। এটাও একটা মোটামুটি রিফর্মস কমিশনের পরামর্শ, এটা আমরা বাস্তবায়ন করে ফেলেছি। তাহলে দুটো গেল, আমরা নিজেরা নিব না, এটা হয়ে গেল। তারপর কমিটি করে দিয়েছি রিভিউর জন্য, এটা কিন্তু সুপারিশ, তাদের সুপারিশ আমরা বাস্তবায়ন করেছি। আর সবথেকে বড় যেটা ওনাদের সুপারিশ ছিল যে ওই এনআইডিটা আমাদের এখানে নিয়ে আসা, হোম মিনিস্ট্রি থেকে এখানে নিয়ে আসা। একটা আইন হয়েছিল যে আপনারা জানেন, এনআইডি অ্যাক্ট 2023, এটা হোম মিনিস্ট্রির অধীনে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের এখানকার অফিসিয়ালরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে, অনেক তদবির করেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে, এটা হয় নাই। ওনারা সুপারিশ দিয়েছিল, আল্লাহ রহমতে উই হ্যাভ বিন এবল টু গেট ইট স্ক্র্যাপড। এটা আমরা সক্ষম হয়েছি খুব দ্রুত এটা করাতে সক্ষম হয়েছি, বিকজ উই হ্যাড দ্য ফুল সাপোর্ট অফ দি অ্যাডভাইজারি কাউন্সিল অ্যান্ড দি গভর্নমেন্ট। আমাদের সরকার আমাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছে। ইভেন ইউ উইল বি সারপ্রাইজ টু নো, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান বর্তমানে টপ লেভেলের অ্যাডভাইজার, ওনারা এক বাক্যে বলেন যে না, এটা আপনাদের কাছে থাকা উচিত। অথচ দেখেন আগে যুদ্ধ করে টেনে হিসড়ে নিয়ে গেছে, আর বর্তমানে বললো যে এটা আপনাদের কাছে থাকা উচিত, এটাই যুক্তিযুক্ত। সুতরাং উই হ্যাভ নো অবজেকশন টেকিং ইট অ্যাওয়ে বাই দি ইলেকশন, টেকিং ইট ব্যাক বাই দি ইলেকশন কমিশন। ওনারাও সহযোগিতা করেছেন। আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই ওনাদের এই সহযোগিতার জন্য। তো যা হোক, সুতরাং বলতে গেলে 3টা সুপারিশ অলরেডি কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। তো অনেকগুলো ছোটোখাটো আরও সুপারিশ আছে ওনাদের, আমরা তো বিস্তারিত পেলে তখন আমরা আমাদের মতামত দিতে পারবো।